গুচ্ছ ভর্তি পরীক্ষা 2022 সালের ক ইউনিটের যে প্রশ্নটা আজকে আমি সেটা সমাধান করব। প্রথমে দেখো যে 1 নম্বর প্রশ্নটা কি বলছে। এল দৈর্ঘ্যর অর্থাৎ এল কার্যকারী দৈর্ঘ্যর একটি সরল দোলকের দোলনকাল ও কৌণিক কম্পাঙ্ক যথাক্রমে কোনটি হবে। যেখানে দোলনকাল জানি আমরা টি ইকুয়াল 2π√L/g, কৌণিক কম্পাঙ্ক আবার জানি ওমেগা ইকুয়াল 2π/t। এখানে টি এর মান বসাইলে আমরা কৌণিক কম্পাঙ্ক পাই হলো √g/L, তার মানে আমাদের সঠিক উত্তর হবে হলো এ। পরবর্তী টপিকটা দেখো 2 নম্বর। বলা হয়েছে গাছ হতে 0.5 কেজি ভরের একটি আম খাড়া নিচের দিকে পড়তেছে। বাতাসের বাধা যদি 2.4 নিউটন হয় তাহলে আমটির ত্বরণ কত হবে। দেখো গাছ হতে আমটি যে নিচের দিকে পড়তেছে সেটা হলো তার ওজনের কারণে, আবার বাতাসটাকে বাধা দিচ্ছে, তার মানে বাতাসের যে ঘর্ষণ বল সেটা ডিরেকশন হবে উপরের দিক। তাহলে এখানে অবশ্যই কার্যকর বল থাকবে। কার্যকর বল আমরা জানি কার্যকর বল ইকুয়াল mg - f। কার্যকর বলকে আবার আমি কী দ্বারা প্রকাশ করছি, ma। তারপর আবার আমি লিখছি mg - f। সবগুলো মান বসিয়ে এখানে যে আমটির ত্বরণ হয় সেটা হলো 5 মিটার/সেকেন্ড²। সঠিক উত্তর হবে হলো আমাদের এখানে বি। পরবর্তী প্রশ্নটা দেখো 3 নম্বর। এটাকে কি বলা হয়েছে। পিএন জাংশনের সংযোগ স্থলে নিঃশেষিত স্তর বা ডিপ্লেশন লেয়ার সৃষ্টির কারণ হলো আদান বাহকের ব্যাপন। পি টাইপে হোল থাকে বেশি, এন টাইপে ইলেকট্রন থাকে বেশি। পি টাইপে ইলেকট্রন একেবারেই কম, এন টাইপে হোল একেবারেই কম। পি টাইপের হোলগুলা এন টাইপের দিকে যাওয়ার চেষ্টা করে, এন টাইপের ইলেকট্রনগুলা পি টাইপে যাওয়ার চেষ্টা করে। তার মানে এখানে যে আমাদের সংযোগ স্থলে ডিপ্লেশন লেয়ার যে তৈরি হয় সেটা একমাত্র হলো আদান বাহকের ব্যাপন। সঠিক উত্তর হবে হলো আমাদের এ। এখন আমরা 4 নম্বর প্রশ্নটা দেখব। এখানে বলা আছে স্থির আয়তনে একটি গ্যাসের তাপমাত্রা বাড়ালে ওই গ্যাসের যখন আয়তন কনস্ট্যান্ট, চাপ আর তাপমাত্রা পরস্পরের সমানুপাতিক, তার মানে আয়তন কনস্ট্যান্টের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে চাপ বাড়ে। আবার আমরা গতিশক্তি যে রাশিমালা সেটা জানি ইকুয়াল 3/2 nRT। এখানে আমরা বলতে পারি ই প্রপোর্শনাল টি। দেখো তাপমাত্রা বাড়ালে গতিশক্তি বাড়বে, তার মানে আয়তন স্থির রেখা যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে চাপ বাড়বে, সাথে গতিশক্তি বাড়ে। সঠিক উত্তর হবে হলো আমাদের এ। পরবর্তী প্রশ্নটা দেখি আমরা 5 নম্বর। সেখানে কি বলছে দেখো। একটি কণা বিবেগে চলে যাতে এর ভর স্থির ভরের দ্বিগুণ হয়। যদি সি আলোর বেগ হয় তাহলে কোনটি সঠিক। এখন এখানে বলছে গতিশীল অবস্থায় ভর স্থির ভরের কী হবে, দ্বিগুণ হবে। তাহলে এম ইকুয়াল কত জানি আমরা 2m0। আবার আমরা জানি এম ইকুয়াল m0/√1 - v²/c²। তারপরে দেখো ক্যালকুলেশন করে বেগের যে মানের কথা বলছে সেটা হলো v ইকুয়াল √3/2c। তাহলে সঠিক উত্তর হবে আমাদের এখানে কি, ডি। আমরা 6 নম্বর প্রশ্নটা দেখি। এখানে একটা বর্তনী দেওয়া আছে, সেই বর্তনীর তুল্য রোধ বের করতে বলছে। 4 আর 4 আছে হলো আমার সমান্তরালে, সেই ক্ষেত্রে আরপি ইকুয়াল পাই আমরা 2 ওহম। এই 2 আবার 3 ওহমের সাথে আছে শ্রেণীতে, তাহলে আমরা সেটা পাইলো 5 ওহম। তাহলে এই 5 ওহম আর উপরে 5 ওহমের সাথে কীভাবে আছে, সমান্তরালে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে পাই 2.5 ওহম। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে যে তুল্য রোধ হবে সেটা হলো 2.5 ওহম। সঠিক উত্তর হলো আমাদের ডি। এবার আসো মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। দেখো মহাকর্ষীয় যে বল সেই বলের যে সূত্রটা আমরা জানি এফ ইকুয়াল G(m1m2/d²), জি ইকুয়াল আমরা জানি FD²/m1m2। এখন জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, বলের যে মাত্রা সেটা আমরা জানি mL T−2, আর ডি এর মাত্রা এল, তাহলে L², আর ভরের মাত্রা জানি আমরা m×m। সেটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে m−1 L³ T−2। সঠিক উত্তর হলো আমার এ। পরবর্তী প্রশ্নটা দেখি, সেটা হলো আমাদের 4 নম্বর। দেখো কি বলছে। কোনো বস্তুর উপর 10 নিউটন বল 3 সেকেন্ড সময় ধরে ক্রিয়া করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন কত হবে। ভরবেগের পরিবর্তন ইকুয়াল আমরা জানি বল ইন্টু সময়। বল আছে 15, সময় আছে 3, তাহলে ইকুয়াল আমার হবে ভরবেগের পরিবর্তন 45 কেজি মিটার পার সেকেন্ড। সঠিক উত্তর হবে হলো আমাদের সি।
9 নম্বর প্রশ্নটা দেখি। V1 বেগের একটি বুলেট শুধুমাত্র নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে, এরূপ 9টি তক্তা ভেদ করতে হলে বুলেটের বেগ কত হবে? দেখো, যদি আমি বেগ হয় V1, সেক্ষেত্রে হাফ এম V1 স্কোয়ার নিয়ে একটি তক্তা ভেদ করতে পারে। পরবর্তীতে তার গতিশক্তি ধরছি হাফ এম V2 স্কোয়ার। সেক্ষেত্রে বেগটাকে আমি 3 গুণ যদি করি, তাহলে হাফ এম 3V1 স্কোয়ার ইকুয়াল 9 ইন্টু হাফ এম V1 স্কোয়ার। এখন হাফ এম V1 স্কোয়ার নিয়ে একটি তক্তা ভেদ করতে পারে, তাহলে টোটাল তক্তার সংখ্যা হবে আমাদের 9টি। উত্তর হবে হলো আমাদের ডি। পরবর্তী কোশ্চেনটা দেখি 10। কোনো বাড়ির মেইন মিটারে 8 অ্যাম্পিয়ার এবং 200 ভোল্ট লেখা আছে। ওই বাড়িতে 40টি বাতি নিরাপত্তার সাথে ব্যবহার করতে হলে প্রতিটি বাতির ক্ষমতা কত হতে হবে? দেখো, এখানে আমি একটা সূত্র লিখছি, এন ইন্টু পি। এন হলো বাতির সংখ্যা, আর হলো প্রত্যেকটা বাতির ক্ষমতা হলো পি ইকুয়াল কত? ভিআই। তাহলে পি ইকুয়াল লিখতে পারি আমি ভিআই বাই এন। ভি এর মান আছে 200, আই এর মান 8, এন এর মান 40। তার মানে আমাদের যে প্রতিটি বাতির যে ক্ষমতা সেটা হতে হবে 40 ওয়াট। আনসার হবে আমাদের এ। এবার আমরা 11 নম্বর প্রশ্নটা দেখি। দেখো, সেখানে বলছে তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বিত রূপ। প্রথম সূত্রানুসারে আমরা জানি, দেখো, ডি কিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডাব্লিউ। আবার ডিডাব্লিউ ইকুয়াল আবার আমরা কত জানি, দেখো পাশে আমি লিখছি পিডিবি। তাহলে সেই ক্ষেত্রে ডিইউ প্লাস পিডিবি। আবার তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আমরা এন্ট্রপির ধারণা পাই। তাহলে এন্ট্রপি ইকুয়াল ডিএস ইকুয়াল কত? ডিকিউ বাই টি। তাহলে ডিকিউ ইকুয়াল কত লিখতে পারি আমি? টিডিএস। তাহলে দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডাব্লিউ। সেই ডিকিউ এর পরিবর্তে আমি এখানে লিখে দিয়েছি টিডিএস ইকুয়াল ডিইউ প্লাস পিডিবি। তাহলে আমার সঠিক উত্তর হবে হলো সি। এখন আমরা 12 নম্বর প্রশ্নটা দেখি। কেন্দ্রীয় বল এফ এর প্রভাবে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণনরত একটি কণার উপর ক্রিয়াশীল টর্কের মান কত? দেখো, একটা বস্তু যখন বৃত্তপথে ঘুরে তার কেন্দ্রের দিকে যে বল কাজ করে তাকে বলে কেন্দ্রমুখী বল, আর ওই বস্তুটার অবস্থান ভেক্টর কেন্দ্র থেকে বাইরের দিকে। তাহলে কেন্দ্রমুখী বল আর অবস্থান ভেক্টর আর এদের মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি। তাহলে টাউ ইকুয়াল আর এফ সাইন থিটা। আর এফ সাইন 180, সাইন 180 ডিগ্রি মান কত? 0। তাহলে টর্কের মান হবে কত? 0। তাহলে সঠিক আনসার হবে হলো সি। পরবর্তীটা দেখো 13 নম্বর। এক্স ওয়াই সমতলে 6i ক্যাপ প্লাস 8j ক্যাপ মাইনাস 5k ক্যাপ ভেক্টরটির দৈর্ঘ্য কত? অর্থাৎ এক্স ওয়াই সমতলে আমি দেখো এখানে একটা চিত্র অঙ্কন করছি। এক্স অক্ষের দিকে তার মান আছে 6, ওয়াই অক্ষের দিকে মান আছে তার 8। এইটাই তার দৈর্ঘ্যটা বের করতে বলছে। তাহলে সেই ক্ষেত্রে দৈর্ঘ্য হবে রুট ওভার 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইকুয়াল হবে হলো আমার রুট ওভার 100। 100কে রুট ওভার করলে আসবে হলো আমার 10। সঠিক উত্তর হবে হলো আমার বি। এবার আমরা 14 নম্বর প্রশ্নটা দেখি। একটি অর্ধপরিবাহীর তাপমাত্রা 300 কেলভিন হতে 350 কেলভিন পর্যন্ত বাড়ালে মুক্ত ইলেকট্রন সংখ্যা বাড়বে। অর্থাৎ অর্ধপরিবাহীর ক্ষেত্রে তুমি যত তাপমাত্রা বাড়াবা সেই ক্ষেত্রে তার মুক্ত ইলেকট্রন সংখ্যা বাড়বে, তার মানে তার রোধ কমবে, তার মানে তার পরিবাহিতা বাড়বে। সঠিক উত্তর হবে হলো আমাদের ডি। পরবর্তী প্রশ্নটা দেখি আমরা 15 নম্বর। একটি চাকার ব্যাসার্ধ হল 1 মিটার। এটি মিনিটে 15 বার ঘুরলে এর প্রান্তের রৈখিক বেগ কত? দেখো, আমরা ভি ইকুয়াল জানি ওমেগা আর, ওমেগা ইকুয়াল জানি 2π n/t আর। এখানে পায়ের মান বসানো হয় নাই, এন এর মান হলে 15 মানে 15 বার ঘুরে, আর টি হচ্ছে প্রতি মিনিট তার মানে 60 সেকেন্ড, আর এর মান হলো 1 মিটার। ক্যালকুলেশন করলে আমরা পাই π/2। তাহলে এখানে সঠিক যে আনসারটা হবে সেটা হলো বি। এখন আমরা 16 নম্বর প্রশ্নটা দেখি। এখানে দেখো বলছে 10101112 অর্থাৎ বাইনারি সংখ্যা, এর সমতুল্য ডেসিমেল কি হবে? দেখো, 1-এর গড় আমরা যদি ডান পাশ থেকে ধরি, 1-এর জায়গায় 1, তারপরে যে 1 আছে তার মান হলো 2, তারপরে গড়ে যে 0 আছে সেই গড়ে যদি 1 থাকতো তার মান হতো 4, তারপরে যে 1 আছে তারপরে আছে তার মান হবে 8, তারপরে যে 0 আছে তার মান হবে 16, তারপরে 1 আছে তার মান হবে 32। কিন্তু এখন দেখো 1-এর জায়গায় আমাদের সঠিক 1 আছে, তার মানে 32-এর জায়গায় দেখো 1 আছে, তার মানে 1-এর ওই মান হচ্ছে 32। তারপরে 0 লিখছি আমি 0, তারপরে আছে 1 সেটা মান হলো 8 লিখছি আমি 8, তারপরে হলো 0, তারপরে 8-এর পর আমি 0 লিখছি, তারপর হলো 1, 1-এর মান হলো ডেসিমেলে 2 সেই 2, তারপরে 1 সেটা মান হলো 1। ক্যালকুলেশন করলে 543। তাহলে 16 নম্বরের সঠিক আনসার হচ্ছে বি।
17 নম্বর প্রশ্নটা দেখো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 70%, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ 14 × 10⁻³ mHg, ওই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ কত? আপেক্ষিক আর্দ্রতার যে সূত্রটা আমরা জানি R = F/F × 100%। আর এর পরিবর্তে আমরা যেটা লিখছি 0.7, শতকরাটা আমরা লিখি নাই, একেবারে লিখে দিয়েছি 0.7। আর এফ হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, সেটা আমাদের দেওয়া আছে 14 × 10⁻³ m/Hg। আর নিচে হলো বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, সেটাই আমাদের চাইছে। দেখো ক্যালকুলেশন করে আমি ক্যাপিটাল এফ এর মান পাইছি 20 × 10⁻³ m/Hg। আনসার হবে হলো আমাদের সি। পরবর্তীতে দেখো 18 নম্বর, ইয়ংয়ের ডিসির পরীক্ষায় এনতম অন্ধকার ডোরা সৃষ্টিকারী তরঙ্গদ্বয়ের দশা পার্থক্য ডেল্টা = 2n+1 পাই, যেখানে n এর মান 0, 1, 2, 3 ইত্যাদি। তাহলে উত্তর হবে হলো আমাদের বি। এবার আমরা 19 নম্বর প্রশ্নটা দেখি। ইয়ংয়ের ডিসির পরীক্ষায় ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হয় যদি পাশাপাশি দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব ΔY হয়, তবে দেখো পাশাপাশি দুটি উজ্জ্বল ডোরার ক্ষেত্রে আমরা জানি ΔY = dλ/2a। ডি এবং এটা যদি কনস্ট্যান্ট হয় সেক্ষেত্রে ΔY প্রপোর্শনাল ল্যামডা, তাহলে সঠিক আনসার হবে হলো আমাদের সি। 20 নম্বর প্রশ্নটা দেখো, কোন অবস্থায় এন্ট্রপির মান সবচেয়ে কম? এটা হবে কঠিন অবস্থায়, উত্তর হবে কি আমাদের সি। 21 নম্বর প্রশ্নটা দেখো যে এইখানে কি বলছে, এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 4 মিটার যাওয়ার পরে, সূর্যোদয় কোন দিকে হয়? পূর্ব দিক থেকে, তার মানে পূর্ব দিকে গেছে সে 4 মিটার, পরে 3 মিটার কোন দিকে গেছে? দক্ষিণ দিকে। তাহলে দেখো আমি একটা চতুর্ভাগ অঙ্কন করছি, একটা পাশ হলে ই মানে পূর্ব, আর একটা পাশ এন মানে উত্তর, আর একটা পাশ ডব্লিউ মানে পশ্চিম, আর সাউথ মানে দক্ষিণ। তাহলে ও হলে তার সেন্ট্রাল পয়েন্ট বা যাত্রা পয়েন্ট, ও থেকে পূর্ব দিকে গেছে 4 মিটার, এ বিন্দুতে গেছে, এ বিন্দু থেকে দক্ষিণ দিকে গেছে 3 মিটার, সেটা হলো বি বিন্দুতে। তাহলে তার দূরত্ব 4 + 3 = কত? 7। কিন্তু সরণ হবে কি? ও থেকে বি, এই মানটা হবে তার সরণ। সেই ক্ষেত্রে দেখো আমি লিখছি √OA² + AB²। ও এর মান হলো 4, 4², এ বির মান 3, 3²। ক্যালকুলেশন করলে ও বি পাই আমার হলো 5 মিটার। তাহলে এখানে দেখো অতিক্রান্ত দূরত্ব 7 আর তার সরণ 5, তাহলে তাদের পার্থক্য কত? 2। তাহলে উত্তর হবে কত আমাদের? উত্তর হবে হলো আমাদের এ। পরবর্তী প্রশ্নটা দেখি আমরা, সেটা হলো আমাদের 22 নম্বর, শূন্য স্থানে তাড়িত চুম্বক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম হলে কম্পাঙ্ক কত? সি = আমরা জানি F ল্যামডা, এফ = কত জানি আমরা? c/λ। সি এর মান অর্থাৎ আলোর বেগ, সেটা আমরা জানি, ল্যামডার মান 6 × 10⁻7। তাহলে সেই ক্ষেত্রে কম্পাঙ্ক পেলাম আমরা 5 × 10⁻14 হার্স হবে। সরি, এখানে আমি মিটার লিখছি, এফ = 5 × 10⁻14 হার্স হবে। উত্তর হবে হলো আমাদের বি। 23 নম্বর প্রশ্নটা দেখো, একটি তারের ব্যাসার্ধ 3 ± 0.06 মিলিমিটার হলে এর শতকরা ত্রুটি কত? শতকরা ত্রুটি বলতে পরম ত্রুটি পাই প্রকৃত মান। দেখো পরম ত্রুটি কত আছে আমাদের এখানে? 0.06, প্রকৃত মান আসলে 3 × কত %? 100%। ক্যালকুলেশন করলে তুমি পাবা 2%। তাহলে সঠিক আনসার হবে হলো আমাদের এ। 24 নম্বর, একটি কার্ণচক্রের সমতাপীয় ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সংখ্যা কত? উত্তর হবে ডি। কেন উত্তর হবে ডি সেটা আমি বলতেছি। রুদ্ধতাপীয় প্রক্রিয়া একটি কার্ণচক্রে, সেটা হলো রুদ্ধতাপীয় প্রসারণ ও রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সংখ্যা কটা? 2টা। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া আবার কিন্তু সমতাপীয় প্রক্রিয়া। কারণটা কি বলতো? সেখানে সিস্টেম তাপ নেয় না, সিস্টেম তাপ দেয় না। তাহলে সমতাপীয় প্রক্রিয়া যদি 2টা হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়াও 2টা। তাহলে আমাদের উত্তর হবে কত? ডি। এবার আসো 25 নম্বর, সংরক্ষণশীল বল দ্বারা 1 কেজি ভরের বস্তুকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নেওয়া হলো, আবার বি বিন্দু থেকে এ বিন্দুতে আনা হলো, বস্তুটির উপর কত জুল কাজ হলো? দেখো আমি একটা চিত্র আঁকছি, একটা পথে তুমি এ থেকে বিতে যাচ্ছ বস্তুটাকে নিয়ে, আবার বি থেকে তুমি এতে আসছো, এখানে সরণ হয়েছে কত? তোমার 0। তাহলে তোমার কাজের মান 0 জুল। অথবা তুমি বলতে পারো যে সংরক্ষণশীল বল দ্বারা সম্পাদিত কাজের মান 0।